আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত তোফেলের আমাদের যে ধারাবাহিক ক্লাস তারই আরেকটি ক্লাস, এবং আজকের এই ক্লাসের পর আমাদের মিনি টেস্টের আগ পর্যন্ত যতগুলো গ্রামাটিক্যাল টপিক তোমাদের রয়েছে, যে গ্রামাটিক্যাল টপিকগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বরং তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেইখানের জন্য গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে যাবে আজকের এই ক্লাসের পর, এবং আমরা নেক্সট দিন থেকে মিনি টেস্ট 1 প্র্যাকটিস করা শুরু করব। মিনি টেস্ট 1 এটা কেন গুরুত্বপূর্ণ এটা একটু বলি। এখানের প্র্যাকটিসগুলো একটু তোমরা দেখলে বুঝবে। এখানে প্র্যাকটিসগুলোতে এখানে এ বি সি ডি এ স্টাইলে রয়েছে, এবং এই কোয়েশ্চেনগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিক এরূপ স্টাইলে কমপক্ষে 2 হতে 3টা এমসিকিউ আসে। আবার শুধু যে এখান থেকে এরূপ স্টাইল আসবে তা নয়, বরং ধরো তোমার এখানে আফটারে একটা রুল রয়েছে, ওকে, এরা আফটারে এই রুলটা দিয়ে এখানে পিন পয়েন্ট সাজানো হয়েছে। দেখবে এখানে এই আফটারের রুল দিয়ে পিন পয়েন্ট না সাজালেও আফটারের রুল দিয়ে তোমাকে একটা এমসিকিউ বানিয়ে দিবে, অর্থাৎ সেখানে তোমাকে সেটা সলভ করতে হবে। অর্থাৎ এখানে যে যে টপিকগুলোর উপর মূলত আমরা এতদিন ক্লাস করেছি সেই টপিকগুলোর উপরে কিন্তু প্র্যাকটিস হয়ে যায়, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হুবহু কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসে, এবং এখানে যে বেসিক যে গ্রামাটিক্যাল টপিকের উপর বেস করে এখানে যে এমসিগুলো রয়েছে, এই গ্রামাটিক্যাল টপিকগুলোর কিন্তু উপরে আবার তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন চলে আসে, যেমন ইনসিস্ট অন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু এমসিকিউ চলে এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোতে, বিশেষ করে ডিউতে কিন্তু এরকম এই ইনসিস্ট অন নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল। তাই এই মিনি টেস্ট 1, মিনি টেস্ট 2, এখানে টোটাল 6টা মিনি টেস্ট রয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো শেষ করলে বেসিকের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আজকে আমরা তাহলে শুরু করি ক্লাস। তোমরা যারা লাইভ ভিডিওতে দেখছো, তোমাদের নিয়ে অনুরোধ থাকবে তোমরা ক্লাস করার সময় একটা খাতা নিয়ে অথবা তোমার তোফেল যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে বসিও, এবং যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে নিই। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাস আমরা নেগেটিভ আর্গুমেন্ট পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা ঠিক নেগেশন ধরবো, এবং সাম এনির পার্থক্য, হার্ডলি, রিয়ালি, রিয়ালি, সেলডমের পার্থক্যগুলো জানবো, কমান্ডস জানবো, নেগেটিভ কমান্ডস জানবো, ইনডিরেক্ট কমান্ডস জানবো, এরপরে নেগেটিভ ইনডাইরেক্ট কমান্ডস জানবো, অল্প অল্প বিষয়। এরপরে আমরা শুধু এগুলোতে শেষ নয়, এরপরে আমরা প্রিভিয়াসে কিছু টপিক যেগুলো আমরা একটু বাদ দিয়েছিলাম সেই টপিকগুলো আজকে ধরবো। এখানে কিছু মূলত আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব, তারপর কিছু রুলস রয়েছে, কিছু ছোটো ছোটো রুলস, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর বিফোর আফটারের যে রুল রয়েছে, হ্যাঁ, বিফোর আফটারের রুল নিয়ে আলোচনা করব। তারপর হোয়াইল, কিছু ছোটো ছোটো বিষয় রয়েছে যেগুলো ডাবির জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে আমরা নেগেশনটা একটু জানি। নেগেশনটা একদম সহজ আসলে, এখানে তেমন বিষয় না। অর্থাৎ তুমি যখন একটা সেন্টেন্সকে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, এটাকে মূলত কীভাবে নেগেটিভ বানাবে সেটা নিয়ে আলোচনা করা হয়, যেটা তোমরা জানো। সাধারণত আমরা যদি নেগেটিভ বানাতে চাই তাহলে আমরা সাধারণত নট ইউজ করি। এই নটটা মূলত আমরা সাধারণত অক্সিলারি ভার্বের পরে ইউজ করি। এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে আমরা মূলত নট ইউজ করি। আবার যদি আমাদের অক্সিলারি ভার্বটা না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এই ভার্বগুলো আমরা আনি। এটা মূলত কীভাবে আনি, টেন্স দেখে আনি। এবং টেন্স, এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো সাবজেক্ট এগ্রিমেন্টের যে রুলটা, অর্থাৎ তোমার সাবজেক্টটা যদি কি হয় সিঙ্গুলার হয় তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ডাজ বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে ডু বসবে। এবং এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আমরা ডু, ডাজ, ডিড আনি। এগুলো একদম সহজ, এগুলো তোমরা পারবে। এরপরে আমরা এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেমন মার্ভিন লাইকস স্প্যানিশ স্পাইনাচ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের যে বিষয়টা দেখো, মার্ভিন লাইকস, এখানে এই পুরো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ডিফিনিট টেন্স, সেটা আমরা জানি। এখন তাহলে এখানের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা এখানে আনবো কি, ডু, ডাজ, ডিড আনবো। ওকে, এবং এই ডু, ডাজ, ডিড আনতে হলে আমরা একটাই তো চয়েস করতে পারবো। তার মধ্যে যেহেতু আমি বলেছি এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স, তাহলে এখানে কোনো মতেই ডিড আসার সম্ভাবনা নেই কিন্তু। তাহলে আর বাকি আছে দুইটি, ডু অথবা ডাস। এখন এখানের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে লাইকস এটা মূলত কেন অ্যাস যুক্ত হয়েছে সেটা তোমরা জানো। কারণ মার্ভিন এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়, এবং ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন অ্যাস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেখানে সাবজেক্টটা সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হয় ডু আর ডাসের মধ্যে আমরা কাকে সিলেক্ট করবো, ডাসকে সিলেক্ট করবো। সেখানে আমরা ডাসকে সিলেক্ট করেছি। এবং এরপরে আমরা সাধারণত যেহেতু বলেছি তোমাকে আমি অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ আফটার নট কখন বসে, আফটার অক্সিলারি ভার্ব, তাহলে এই ক্ষেত্রে ডাসের পরে আমরা সাধারণত কি বসালাম, নট বসিয়েছি। ওকে, তারপর আরগুলো লিখে পাওয়া কি হয়। এবারে এখানে দেখো ইসাক ওয়েন্ট টু ক্লাস, এখানে ওয়েন্ট এটা ফার্স্ট টেন্সে রয়েছে,
এবং একটা বিষয় মাথায় রাখবে, ফার্স্ট হলে আমরা সাধারণত কি ইউজ করবো, ডিড ইউজ করবো। এগুলো খুবই অল্প বিষয়, অর্থাৎ এগুলো খুবই সহজ বিষয়, কিন্তু আমার পরীক্ষার হলে ভুল করে ফেলি, তাই বারবার বলছি এগুলো একটু মাথায় রেখো। ওকে, তাহলে নেগেশনটা আশা করি এটা পারবে। আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো সাম আর এনি। এখন সাম আর এনি এটা কেন গুরুত্বপূর্ণ বলি, এগুলো দেখতে একরকম হলো এখানের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বিরাজমান, এবং এই সূক্ষ্ম পার্থক্যকে কাজে লাগাই মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অর্থাৎ সেখানে প্রশ্নগুলো ঠিক এরকম সূক্ষ্ম বিষয়গুলো থেকে হয়ে যায় এবং সূক্ষ্ম বিষয়গুলো আমরা ভুল করে ফেলি আর কি। এক্ষেত্রে প্রথমে সাম আর এনির এই বিষয়টা একটু আমরা খেয়াল করি। দেখো, মূলত এখানে একটা বক্স আকারে দেওয়াই রয়েছে যে সাম মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এনি নেগেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, যখন একটা প্রশ্ন, যখন একটা সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ হবে তখন আমরা সাধারণত সেখানে সাম ইউজ করবো, এবং নেগেটিভ হলে এনি ইউজ করবো। এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো, যেমন আমি বললাম ডু ইউ হ্যাভ এনি বুকস, তাহলে আমি যখন একটা প্রশ্ন করছি যে তোমার কাছে কোনো বই আছে কিনা, তাহলে এই ক্ষেত্রে ডু ইউ হ্যাভ এনি বুক, তাহলে এই ক্ষেত্রে আমরা তখন কি ইউজ করেছি, এনি ইউজ করেছি, তখন কিন্তু আমরা কী করে নিই, সাম ইউজ করে নিই। আবার আমি যদি এটা রিপ্লাই দিই আই হ্যাভ সাম বুক, ওকে, তাহলে আই হ্যাভ সাম বুক, তখন আমি সেখানে সাম ইউজ করছি। কিন্তু আমি যখন প্রশ্ন করছি ডু ইউ হ্যাভ, আমি তখন বলছি এনি, ডু ইউ হ্যাভ এনি বুক। তাহলে এই বিষয়গুলো একটু মাথা রাখতে হবে। এবং যেমন এখানে উদাহরণ দিয়েছে জন হ্যাজ সাম মানি, তাহলে জনের কিছু কি রয়েছে, মানি রয়েছে, সাম মানি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সাম ইউজ করলাম। নেগেটিভ সেন্টেন্সে জন ডাজন্ট হ্যাভ, আমরা তখন এখানে কি বসালাম, এনি বসালাম। তাহলে দেখো, একই সেন্টেন্স, এখানে মানির আগে আমি সাম বসালাম, আবার এখানে একই নাও মানি, এখানে তো কি বসালাম, এনি বসালাম। তাহলে এখানে দুইটা পার্থক্য একটু খেয়াল রাখতে হবে। একই নাউনের আগে আমি সাম বসালাম, আবার একই নাউনের আগে এনি বসালাম। তাহলে কখন বসিয়েছি, যখন অ্যাফার্মেটিভ হবে তখন আমরা সাধারণত সাম বসাবো, আর যদি নেগেটিভ হয় তখন আমরা সাধারণত কী বসাবো, এনি বসাবো, তখন আমরা কী বসাবো, এনি। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় দেখো, এখানে সাধারণত আমরা এত কিছু ইউজ না করে স্বাভাবিকভাবে একটা নো ইউজ করতে পারি, এবং নোটা সাধারণত কিসের আগে বসবে, নাউনের আগে বসবে। যেমন জন হ্যাজ নো মানি, এগুলো আমরা সাধারণত স্পোকেন ইংলিশ এগুলো হয়েছে, এগুলো তেমন কঠিন না, কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে সাম এবং এনি, দুটা তোমরা খাতা নোট করে রাখো, অথবা তোফেলে থাকলে একটু মার্কার দিয়ে এগুলো একটু দাগিয়ে নিও, আমি যেভাবে দাগিয়ে নিয়েছি ওভাবে দাগিয়ে নিই। ওকে, তাহলে একটা বিষয় বলে দিই, ধরো তুমি যখন এখন তো অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, কয়েকদিন পর সময় খুব অল্পতা, মানে সময় খুব কম হবে, তখন ধরো তোমার 16 তারিখ পরীক্ষা হবে, ধরো 24 ইউনিটের পরীক্ষা, তাহলে এই ক্ষেত্রে তোমার সময় আছে ধরো 6 দিন রিভিশন দেওয়ার। তো তখন কী করবে, এতগুলো পড়া কেমনি 6 দিনে রিভিশন দিবে? তখন যে বিষয়গুলো আমাদের এখন থেকে মাথায় রাখতে হবে তা হলো, ধরো আমি যখন এখানে নোট করেছি, প্রথমে আমি সাম আর এনিকে আমি একটা সার্কেল করলাম, এবং এখানে আমি এটা একটা হাইলাইটে দিয়ে মার্ক করে রাখলাম। তখন যখন আমি তোফেলটা একটু রিভিশন দিতে যাব, তখন এটা একটু আমার নজরে পড়বে, এবং নজরে পড়ার পর এতগুলো এই ব্যাখ্যাগুলো পড়ার সময় তখন থাকবে না, তখন সেই মেন্টালিটি থাকবে না। তখন জাস্ট এখানে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে সেগুলো তোমাকে সাহায্য করবে। অর্থাৎ জন হ্যাজ সাম মানি, এখন আমি মানির উপর একটা অ্যারো চিহ্ন দিয়ে সামকে দেখাচ্ছি, আর জন হ্যাজ ডাজন্ট হ্যাভ এনি মানি, আবার মানিকে আবার অ্যারো চিহ্ন দিয়ে আমি তোমাকে এনির উপর দেখাচ্ছি। তাহলে এখন তুমি যখন এভাবে যখন পরীক্ষার সময় রিভিশন দিতে যাবে, তখন সাম আর এনি দেখছো এখানে এই অ্যারো চিহ্নগুলো রয়েছে, তখন তোমার মাথায় চলে আসবে যে একই নাউন মানির আগে আমি সাম বসালাম, কারণ কি, কারণ সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, আবার একই নাউন মানির উপর আমি এনি বসেছি, কারণ এনি নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এতটুকু পরে তোমার এই দুইটা অ্যারো চিহ্নের মাধ্যমে তোমার পুরো বিষয়টা আবার মাথা চলে আসলে, আবার তুমি অন্য টপিকে চলে গেলে। আর এই বিষয়টা এভাবেই দিতে হবে, সেজন্য নোট করিও, খাতায় না লিখলেও বই জাতীয় ভাবে নোট করে রেখো। এবং নোট মানে যে তুমি সবগুলো দাগিয়ে নিয়ে বিষয়টা তাও না। আবার যেমন দেখো এখানে আমি শুধু দাগিয়েছি কি, নট আফটার অক্সিলারি অ্যান্ড ভার্ব বি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট বসে এবং বি ভার্বের পরে নট বসে। আবার আমি ডু ডাজ ডিড, এখানে ডিডের উপর একটা ক্রস তুমি না দিলেও চলবে, তবে এখানে এই ডু ডাজ ডিড দেখলে তোমাকে তখন বুঝতে হবে যে ডু ডাজ ডিড ব্যবহারটা কীরকম। আবার এখানে যখন আমি দাগ দিয়েছি, তাহলে ডু ডাজ ডিডের ব্যবহারটা ঠিক এখানে একটু নোট রয়েছে। এভাবে আসলে তুমি তোমার মতো করে নোট রেখো, তবে এই দাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো একটু মাথায় রেখো। এরপর আসে হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, সেলডম, এগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত ইংলিশ সেন্টেন্সে সাধারণত এটা কিন্তু ইনকারেক্ট, দুইটা নেগেটিভ টুগেদার, অর্থাৎ দুইটা নেগেটিভ শব্দ একসাথে ব্যবহার করা মূলত আমাদের কি ইনকারেক্ট।
এবং এটা মূলত এটাকে বলা হয় অ্যা ডাবল নেগেটিভ, এটাকে অ্যা ডাবল নেগেটিভ বলা হয় এবং এটা কখনোই অ্যাকসেপ্টেবল না ইন স্ট্যান্ডার্ড ইংলিশে। তাই এই ক্ষেত্রে আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এগুলোর কিন্তু অর্থাৎ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাভ এ নেগেটিভ মিনিং, এগুলো কিন্তু একটা নেগেটিভ অর্থ রয়েছে এবং এগুলো কিন্তু একটা পজিটিভ ভার্বের সাথে ব্যবহৃত হতে হবে। অর্থাৎ যে ভার্ব সাধারণত নেগেটিভ রয়েছে সেগুলোর সাথে তুমি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম ব্যবহার করতে পারবে না। এগুলো কিসের সাথে ব্যবহৃত হবে? পজিটিভ ভার্বের সাথে। যেন আমি তোমাকে একটু বলি, জন রিয়ালি কামস টু ক্লাস অন টাইম। তাহলে এই ক্ষেত্রে আমি ইউজ করলাম কি জন রিয়ালি কামস টু ক্লাস অন টাইম। এটার অর্থ কি? এটার অর্থ হলো জন ইউজুয়ালি ডাজন্ট কাম টু ক্লাস অন টাইম, অর্থাৎ এটার অর্থ হচ্ছে জন আসলে আসেই না, মানে ঠিক মতো টাইম মোতাবেক আসেই না ক্লাসে। তাহলে আমি এই রিয়ালি এই ওয়ার্ডটা দ্বারা বুঝলাম কি ও আসে না, অর্থাৎ ডাজন্ট বোঝালাম আর কি। তাহলে এক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা সাধারণত এইচএসসিতে পড়েছ আশা করি। এইচএসসির কোন টপিক এটা? স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ এবং কমপ্লিটিং সেন্টেন্স সম্ভবত। এই টপিকগুলোতে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত আশা করি। তাই এই ওয়ার্ডগুলো দেখো, রিয়ালি, হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, সেলডম, এগুলো একসাথে শব্দ আকারে মনে রাখবো। হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, সেলডম, এই বিষয়গুলো মাথায় রাখলে হবে কি এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং এগুলো সাধারণত পজিটিভ ভার্বের সাথে ব্যবহৃত হতে হবে। অর্থাৎ তুমি ধর একটা সেন্টেন্সে দেখলে জন রিয়ালি, আবার আমি ইউজ করলাম ডাজেন্ট কাম টু ক্লাস অন টাইম, অর্থাৎ আমি বললাম জন রিয়ালি ডাজেন্ট কামস টু ক্লাস অন টাইম। তাহলে আমি যদি এভাবে বলি জন রিয়ালি ডাজেন্ট কাম টু ক্লাস অন টাইম, তাহলে এখানে এটা পুরোটা কিন্তু কি হয়ে যাবে? সেন্টেন্সটা পুরোটাই ভুল, কারণ ইংলিশে দুইটা নেগেটিভ একসাথে কি করে না? অ্যাকসেপ্ট করে না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আবার দেখো, জেরি হার্ডলি স্টাডিড লাস্ট নাইট, অর্থাৎ জেরি খুব কম কি করেছে লাস্ট নাইট, বিগত রাতে সে খুব কম পড়ালেখা করেছে আর কি। এখানে কিছু ওয়ার্ডের বেশ কম রয়েছে, যেমন হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, এগুলো দ্বারা অলমোস্ট নাথিং বোঝায়। আর রিয়ালি, সেলডম আর হার্ডলি এভার, এগুলো দ্বারা আমরা অলমোস্ট নেভারই বোঝাই। এগুলো তেমন মনে রাখার দরকার নেই, তবে এই বিষয়টা মাথায় রাখলে হয় আর কি। ওকে, তাহলে এখানে আমাদের মনে কি রাখতে হবে সেটা বলি। এখানে মনে রাখতে হবে শুধু এই বিষয়টা যে যখন তুমি রিয়ালি, হার্ডলি, স্কার্সলি, সেলডম এই ওয়ার্ডগুলো কোনো একটা সেন্টেন্সে দেখবে, সেখানে যেন কোনো নট বা ডাজেন্ট বা ডিড নট এরকম কোনো নট টাইপের কোনো শব্দ না থাকে, অর্থাৎ কোনো নেগেটিভ শব্দ না থাকে। অর্থাৎ সেখানে নেগেটিভ শব্দ থাকবে কয়টা? একটা, এবং সেটা কোনটা? সেটা হলো হার্ডলি, রিয়ালি, রিয়ালি, সেলডম। ওকে, তোমরা যারা ভিডিও দেখছো বুঝতেছো কিনা একটু আমাকে জানাও। আমি তো পড়িয়ে যাচ্ছি, একটু বুঝতেছো কিনা একটু জানাও। ওকে, একটু জানাও, কমেন্ট করে একটু জানাও তোমরা বুঝছো কিনা। আমরা খুব সিরিয়াসলিভাবে এগিয়ে যাচ্ছি। টোফেল ক্লাস ইনশাআল্লাহ পুরো বইটা শেষ হবে ইনশাআল্লাহ, এবং একটা সুন্দর প্লেলিস্ট তোমাদের জন্য হবে যাতে রিভিশন খুব ভালোভাবে দিতে পারো। মানে এই ক্লাসগুলো ইনশাআল্লাহ ইউটিউবেও আমাদের অ্যাভেলেবেল থাকবে, যে কোনো সময় ইউটিউবেও করতে পারবে, কারণ ফেসবুকে তো খুঁজে বের করতে কষ্ট হয়। তাই ইউটিউবেও প্লেলিস্ট আকারে আছে, সেখানে আরামসে দেখতে পারবে। ওকে, আর তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দিও, ওরাও জানলে আশা করি উপকৃত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু যদি দেখি, তাহলে আমাদের এতটুকু আশা করি ক্লিয়ার যে হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, সেলডম এইগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো ইউজ করার সময় আমরা ডাজেন্ট, ডিড নট অর্থাৎ নট কোনো ওয়ার্ড ইউজ করবো না। শুধু এই বিষয়টা মাথায় রাখলে হবে, আর এত কিছু করতে হবে না। তাহলে এতটুকু করার পর আমাদের আশা করি গুরুত্বপূর্ণ টপিক শেষ। এরপর আসে কমান্ড। কমান্ডটা আসলে জানো, কমান্ড শব্দের অর্থ নির্দেশ দেওয়া। এখানে মূলত এই কমান্ড ইজ এন ইম্পারেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ এটা একটা মূলত ইম্পারেটিভ স্টেটমেন্ট। আমরা এটা সাধারণত কী হবে, এটা হচ্ছে মূলত এখানে সাধারণত এটা দ্বারা মূলত আদেশ বোঝায়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো এটা এখানে নেই তা বলি, আচ্ছা আছে এখানে। দেখো এখানে সাধারণত আমি বললাম ক্লোজ দ্য ডোর। এখন তোমাকে বলি এখানে সাবজেক্ট কি, তাহলে আমাদের এখানে বেশিরভাগ প্যারাশানা পড়ে যাবে, কারণ ক্লোজ দি ডোর, এখানে ক্লোজ এটা হলো কি ভার্ব। এখন তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি, প্রশ্ন এটা আসতে পারে, কিন্তু এটা নোট করে রাখবো। তোমাকে বলতে পারে ক্লোজ দ্য ডোর, এখানে সাবজেক্ট কি। তাহলে এখানে সাবজেক্ট হলো মূলত এখানে বলা হচ্ছে, দেখো দ্য আন্ডারস্টুড সাবজেক্ট ইজ ইউ, অর্থাৎ এখানে মূলত একটা সাবজেক্ট থাকে, এবং আমি বলেছিলাম সাবজেক্ট থাকবে, এবং এই সাবজেক্টটা হচ্ছে কি ইউ, এই সাবজেক্টটা কি ইউ। তাহলে এখন এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কি হয়, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় কিন্তু ইউ। তাহলে এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে পরীক্ষায় দিতে পারে যে ক্লোজ দি ডোর, এবং এখানে বলা হবে যে এখানে ক্লোজ দি ডোর যদি বলা হয়, তাহলে এখানে সাবজেক্ট কি, তাহলে এখানে সাবজেক্টটা হবে কি ইউ, এখানে সাবজেক্টটা হবে কি ইউ। আমাদের এই বিষয়ে লিখে রাখো তোমরা। এখানে বলা হচ্ছে যে আন্ডারস্টুড সাবজেক্ট, ওখানে মূলত ইউটা কি আছে, উজ্জ্ব আছে গায়ে, এবার কি এখানে অদৃশ্য আছে সেটা।
তাহলে এখানে আমাদের এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হার্ডলি রিয়ালি সেলডম থেকেও গুরুত্বপূর্ণ, তাই এটা একটু মাথায় রাখবো। তাহলে ক্লোজ দি ডোর, এখানে সাবজেক্ট কি হবে? ইউ। এরপর আসি নেগেটিভ কমান্ডস। নেগেটিভ কমান্ড মূলত যেখানে আমরা নট ইউজ করি আর কি, যেটা মূলত নেগেটিভ কমান্ড হয়, এটা পারবো আশা করি। এরপর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইনডিরেক্ট কমান্ডস। ইনডিরেক্ট কমান্ডসের গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন সাধারণত ওয়ার্ড থাকবে অর্ডার, আস্ক, টেল, সে, এগুলোর সাথে সাধারণত ইনফিনিটিভ হয়, এগুলো মাথা রাখতে হবে। এখানে ডাইরেক্টলি সেটা বলে নাই, অর্থাৎ এখানে এরা বোঝাচ্ছে কীরকম দেখো, ইউজুয়ালি দ্য ভার্বস অর্ডার, আস্ক, টেল অর সে আর ইউজ টু ইন্ডিকেট অ্যান ইনডিরেক্ট কমান্ড। এরা বোঝাচ্ছে ইনডিরেক্ট কমান্ড, কিন্তু আসলে ইনডিরেক্ট কমান্ড এভাবে আসবে না, তোমাকে সেন্টেন্স এভাবে দিবে, বলবে জন টোল্ড ম্যারি, এরপরে এখানে এরকম করে একটা ব্র্যাকেট থাকবে, সেখানে এই ওয়ার্ডটা এইগুলো থাকবে না, শুধু ক্লোজ একটা ওয়ার্ড দিয়ে রাখবে, এবং তোমাকে অপশানে দিবে ক্লোজিং হবে নাকি টু ক্লোজ হবে নাকি ক্লোজড হবে নাকি হ্যাড ক্লোজড হবে। তখন এই ক্ষেত্রে তোমাকে তখন সেটা সিলেক্ট করতে হবে, প্রশ্ন আসবে কিন্তু সেভাবে। তাহলে এই ক্ষেত্রে এখানে বিষয় মাথা রাখতে হবে, যখন এরকম কমান্ড দিবে টোল্ড, অর্ডার, আস্ক, সে এগুলো থাকবে, সেগুলো কিসের সাথে মূলত ফলোয়েড বাই কী হবে? ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ তো জানো তোমরা, টু প্লাস কী বসে? ভার্ব বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন দেখবো জন টোল্ড ম্যারি, এরপর আমাদের এখানে কী হবে? টু ক্লোজ হবে, টু টার্ন, টু ওপেন, টু লিভ, টু ক্লোজ বা টু বি হুইট। তাহলে এখানে আমাদের এটা কী হবে? ইনফিনিটিভ হবে। এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এতটুকু আশা করি ক্লিয়ার, যে এখানে অর্ডার থাকলে, আস্ক থাকলে, টেল থাকলে, সেই থাকলে আমাদের কী হবে ভাইয়া? ইনফিনিটিভ হবে। দেখি একটু বুঝছো কিনা জানাও, এটা ক্লিয়ার কিনা জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে আমি আসলে সেটা কমেন্টে রিপ্লাই দিয়ে জানা দিব, আর কোয়েশ্চেনটা কি তা তোমরা একটু ক্লিয়ার করে বলি, ওকে, নাহলে বুঝতে সমস্যা হয় আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার। এরপর আসি নেগেটিভ ইনডিরেক্ট কমেন্ট। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এখানে শুধু আরেকটা নোটিস করবে, এটা তোমরা পারবে। এতটুকু করার পর আমাদের আশা করি হ্যাঁ আর নেই, মিনি টেস্ট 1-এর আমরা শেষ চলে এসেছি। তবে মিনি টেস্ট 1 আমরা নেক্সট ক্লাস পুরো একটা ক্লাস এখানে সব বোঝাবো, এবং এই পুরা ক্লাস আসলে কী হবে জানো? পুরা ক্লাস এটাতে আমরা বিগত যত কোয়েশ্চেন, যত গ্রামার পড়েছি সেই গ্রামারগুলো আবার রিভিশন হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ না, এখানের মধ্যে আমাদের আরও কিছু গ্রামাটিক্যাল টপিক আছে। সেটা হলো আমরা এখানে কিছু ভার্ব জানবো, সেই ভার্বের প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স আর ফার্স্ট পার্টিসিপল এগুলো একটু জানবো। যেমন এখানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আমি দাগিয়ে দিই। সেটা হলো যেমন প্রথমে আমাদের বাউন্ড এটা মাথায় রাখবে। আমি কয়েকটা দাগিয়ে নিই, একটু তোমরা দাগিয়ে নাও, এগুলো ভুল হবে বেশিরভাগ সময়। চুজ আর চুজেন। তাহলে এখানে আমরা এই বিষয়টা মাথায় রাখবো, চুজেন, এটা ঠিক আছে। এরপরে আছে আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো, এখানে আমরা এগুলো ভুল করি সেজন্য দাগিয়ে দিচ্ছি এগুলি, হাইট, হিডেন, ওকে। এরপরে আছে আমাদের লিট, লেট, এগুলো মাথায় রাখো। তাহলে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো ভুল করবে আর কি, এগুলো বেশিরভাগ তোমরা পারবে, ওকে। আর এরপরে আছে কি পেইড, এটা পারবে। এই তো রাইট, রোড, রিডেন, তাহলে রাইট, রোড, রিডেন, এগুলো মাথায় রাখবে। এরপরে স্ট্রাইপ, স্ট্রোক, স্ট্রেভেন, এটা মাথায় রাখতে হবে। এরপরে টিয়ার, টোর, টোন, এটা মাথায় রাখতে হবে। এরপরে আন্ডারস্টুড, এটা ভুল করি আমরা, তাই আন্ডারস্টুড এটা। তারপর ওয়ার, ওর, ওন, এটা মাথায় রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। এবার এখানের মধ্যে যদি আরও গুরুত্বপূর্ণ দাগিয়ে দিই তাহলে হলো এটা গুরুত্বপূর্ণ, চুজ, এটা গুরুত্বপূর্ণ, ওকে। তারপর এরপরে হচ্ছে কি রাইট, এটা গুরুত্বপূর্ণ। লিড, এটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার ওয়ার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো একটু মাথায় রাখবে। স্ট্রাইপ, এটাও চলে আসে, এটাও তোমাদের কমপ্লেনিং সেন্টেন্সে বেশি থাকতো এরকম সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো। তাহলে এগুলো শেষ। এরপর আসি আমরা আরও কিছু কিন্তু পড়া বাকি আছে। হ্যাঁ, এখানে ওরা একটা স্টার মার্ক দেওয়া রয়েছে, রিড, এটা গুরুত্বপূর্ণ, ওকে। তাহলে শেষ। এরপরে আসি একটু আমাদের এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা টেন্স কিন্তু পড়েছি, তাই ওগুলো আর বিস্তারিত বলছি না। এখানের মধ্যে টেন্সটা, হ্যাঁ
আমরা একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ, ইয়েট অলরেডি। আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়েট অলরেডি, এটা আমাদের জানতে হবে। ইয়েট অলরেডি এটার পার্থক্য দেখো, দ্য অ্যাডভার্বস ইয়েট এবং অলরেডি আর ইউজ টু ইন্ডিকেট দ্যাট সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। অর্থাৎ সাধারণত মনে রাখবে, এখানে আমাদের জানা বিষয় হলো ইয়েট এবং অলরেডি এই দুইটা ওয়ার্ড থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয়। আমরা এটা সাধারণত আমরা টেন্সের ক্লাসে বলেছিলাম মনে হয়, নাকি সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ক্লাসে বলেছিলাম। এই ইয়েট অলরেডি এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ ইয়েট অলরেডি যখন হবে তখন সেটা কি হবে, আমাদের মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আশা করি মনে আছে। তাহলে এই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা একটু আগে যেমন সাম আর এনি পড়েছিলাম, এখানে একটু পার্থক্য রয়েছে। অলরেডি এটা মূলত অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইয়েট এটা মূলত নেগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আমরা যখন পড়েছিলাম একটু আগে সাম পড়েছিলাম এবং এনি পড়েছিলাম, আমরা বলেছিলাম সাম হলে সেটা অ্যাফার্মেটিভ হয়, এনি হলে সেটা নেগেটিভ হয়। এখানে হচ্ছে যেমন অলরেডি হলে অ্যাফার্মেটিভ হয়, ইয়েট হলে নেগেটিভ হয়। এবং এখানে বসার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন দেখো, আমরা সাধারণত সাবজেক্ট হয় এরপরে হ্যাজ হ্যাভ হবে, যেহেতু এটা কি, এটা মূলত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ইয়েট অলরেডি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাই এক্ষেত্রে সাবজেক্ট হবে প্লাস হ্যাজ হ্যাভ হবে, এরপরে মূলত কী হবে, অলরেডি বসে যাবে। অর্থাৎ হ্যাজ হ্যাভের পরে আমাদের সাধারণত কী বসবে, অলরেডি বসবে। তাই এই ক্ষেত্রে এরপরে আরগুলো হয় আর কি, আরগুলো অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে হয়, ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় সেটা হবে। অর্থাৎ উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, অর্থাৎ উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস। তাহলে এখানে হ্যাভ এটা কি রয়েছে আমাদের, মূলত আমাদের যে হ্যাভ হ্যাজ ভার্ব বসবে সেটা বসার পর আমাদের অলরেডিটা বসলো, অলরেডি বসার পর আমাদের কি বসলো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসলো। তাহলে এই ক্ষেত্রে এখানে বিষয় হলো হ্যাভ কিসের পর বসেছে, হ্যাভের পর অলরেডি বসেছে, এবং অলরেডিটা কিসের ক্ষেত্রে বসে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। আবার আমরা ইয়েটটা কি সাধারণত কোথায় বসাবো, শেষে বসাবো। ইয়েটটা কিসের সাথে বসাবো ভাইয়া, শেষের সাথে বসাবো। অর্থাৎ তুমি একটা বিষয় মাথায় রেখো, আমরা সবসময় বলি আমাদের জীবনে সবসময় পজিটিভ বিষয় রাখতে হবে। আমাদের জীবনে সবসময় পজিটিভ বিষয়গুলো আমাদের কিসে রাখতে হবে, কাছে রাখতে হবে। সেজন্য এই পজিটিভ বিষয়গুলো আমরা সাধারণত কাছে রেখেছি। ওকে, এটা হচ্ছে একটা টেকনিক। আবার আমাদের জীবনে যত নেগেটিভ বিষয় রয়েছে সেই নেগেটিভ বিষয়গুলো দূরে রাখতে হবে। তাই আমরা ইয়েট কি রেখেছি ভাইয়া, দূরে রেখেছি, এটা মাথায় রাখো। অর্থাৎ আমাদের অলরেডি এটা হচ্ছে আমাদের জীবনে পজিটিভ বিষয়, তাই আমরা কাছে রাখলাম, কিন্তু ইয়েট এটা আমাদের নেগেটিভ বিষয়, তাই আমি এটা কী করে রাখলাম, দূরে রাখলাম। এবং ইয়েট যেহেতু নেগেটিভ বিষয়, এবং ইয়েটের সাথে আমরা সাধারণত যে সেন্টেন্সে সাধারণত নেগেটিভ ওয়ার্ড থাকবে, নট থাকবে, সাধারণত সেই সেন্টেন্স আমরা কী বসাবো, ইয়েট বসাবো। যেমন আমি একই সেন্টেন্স শুধু অর্থটা ভিন্ন, যেমন উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, আমরা আমাদের রিপোর্টগুলো লিখে ফেলেছি, এটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। আবার যদি আমি বললাম উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, আমরা আমাদের রিপোর্টটা এখনও লিখিনি। তাহলে আমরা যখন এটা অ্যাফার্মেটিভ হলো আমরা ইয়েট অলরেডি বসালাম, যখন এটা নেগেটিভ ওয়ার্ড হলো উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস, যখন নেগেটিভ সেন্টেন্স হলো তখন আমরা সেখানে ইয়েট বসালাম। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা মাথায় রাখলে আশা করি ক্লিয়ার হবে, ইয়েট অলরেডিটা মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের এগুলো তো হ্যাঁ এগুলো পড়িয়েছিলাম। এরপর আসি, হ্যাঁ এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হলো বিফোর। এখানে এই রুলটা বিফোর এবং আমাদের আফটার, বিফোর এবং আফটারের রুল থেকে ডাবিতে কোশ্চেন আসে এবং ছবিতে তো আসেই আসে, এবং এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এগুলো অনেকবার বলেছি আমি, আমাদের ক্লাস যারা তুমি রেগুলার করো, যারা রেগুলার করো এগুলো আশা করি তোমাদের কয়েকবার রিভিশন হচ্ছে পড়াগুলো। আচ্ছা দেখো বিফোর আফটারের বিষয়টা কি, দেখো আফটার শব্দের অর্থটা কি, আফটারের শব্দের অর্থ হলো পরে, আর বিফোর শব্দের অর্থ হলো কি, আগে। তাহলে এখন তোমাকে পরীক্ষা প্রশ্নটা কীভাবে দিবে দেখো, এটা হলো আমরা ঠিক সেন্টেন্সগুলো পড়েছি, অর্থাৎ ডাক্তার আসার আগে রোগী মারা গেল, চোর আসার আগে পুলিশ পালালো, এরকম ওয়ার্ডগুলো সাধারণত এই বিফোর আফটার ইউজ করে আমরা কী করি, ব্যবহার করে, অর্থাৎ এগুলো লিখে রাখি। এখন তোমাকে প্রশ্ন দিবে, যেমন বিফোরের আগে যখন আমি বললাম জন হ্যাড গন, তাহলে এখানে জন হ্যাড গন টু দ্য স্টোর, এটা পুরোটা সেন্টেন্স কিন্তু একটা হলো কি ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে যেমন আমি বললাম হি ওয়েন্ট হোম, এই সেন্টেন্সটা হচ্ছে কি মূলত আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না। আবার আমি যখন আফটার লিখলাম, আফটারের আগে আমরা কি করলাম, ফার্স্ট টেন্স ব্যবহার করলাম, সিম্পল ফার্স্ট টেন্স আর কি। এরপরে আমরা ব্যবহার করলাম আফটারের পরে ব্যবহার করলাম ফার্স্ট পারফেক্ট। তাহলে একটা বিষয় দেখো, দুইটা ক্ষেত্রে কিন্তু উল্টা, অর্থাৎ বিফোরের আগে আমরা সাধারণত ফার্স্ট পারফেক্ট ইউজ করছি,
আর আফটারের পরে ফার্স্ট পারফেক্ট ইউজ করছি। তাহলে আমাদের পরীক্ষা প্রশ্ন ঠিক এভাবে দিবে, এখানে তোমাকে ফার্স্ট পারফেক্ট টেন্সের এটা কেটে শুধু গো দিয়ে দিবে এবং তোমাকে এটাকে ফার্স্ট পারফেক্ট করতে হবে এবং তোমাকে মাথায় রাখতে হবে বিফোর মানে কি আগে। তাহলে আগে হলে এর আগে কি বসবে? ফার্স্ট পারফেক্ট বসবে। তাহলে বিফোর মানে কি ভাইয়া? আগে। তাহলে আগে হলে কি বসবে? ফার্স্ট পারফেক্ট বসবে। তো বিফোরে আগে কি বসবে? ফার্স্ট পারফেক্ট বসবে, ফার্স্ট পারফেক্ট বসবে। এবার আফটারের মানে হলো কি? পরে। আফটারের মানে হলো কি? পরে। তাহলে এই ক্ষেত্রে আফটারের পরে, যে আফটার মানে যেহেতু পরে, তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট কি বসবে? পরে বসবে। ফার্স্ট পারফেক্ট কিসে বসবে? পরে বসবে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, বিফোর মানে হলো আগে, আফটার মানে হলো পরে। আশা করি এটা ক্লিয়ার। এটা গুরুত্বপূর্ণ, এবার এখান থেকে প্র্যাকটিস করবে। ওকে, যেমন আফটারের পরে আমরা সাধারণত কি বসালাম? ফার্স্ট পারফেক্ট বসালাম, এরপরে সাধারণত ফার্স্ট ইনডিফিনিট বসলো আর কি। ওকে, তাহলে আশা করি এগুলো ক্লিয়ার। এখানের মধ্যে আরগুলো এরপরে সাবজেক্ট ফ্যাক্টরিমেন্ট এটা তো আমি ক্লিয়ার করেছি। এই বিষয়গুলো কিছু টপিক বাকি ছিল, সেগুলো শেষ করলাম আর কি। তাহলে আজকে এতটুকুতে আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার। এবং আমাদের তোফেলের মূলত 6টা মিনি টেস্ট থাকলে প্রথম মিনি টেস্ট পর্যন্ত আমরা গ্রামারের যে টপিকগুলো ছিল সবগুলো শেষ করেছি এবং ইনশাল্লাহ এইভাবে আমরা শেষ করতে থাকবো, সম্পূর্ণ ফ্রিতে শেষ করবো ইনশাল্লাহ। এবং এই মিনি টেস্টগুলো শেষ করার পর আমাদের ক্লাস কিন্তু শেষ হবে না, আমাদের কোর্স চলতে থাকবে। কোর্স মানে এই ব্যাচটা চলতে থাকবে। এরপর আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে, মডেলস, কন্ডিশনাল সেন্টেন্স। এটা থেকে একটা কোয়েশ্চেন আসবে শিওর, তোমাদের ধরে নাও একটা কোয়েশ্চেন তোমাদের ব্যাচে আসবে, এটা ধরে নাও। আচ্ছা, এরপরে এরকম যে টপিকগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা শেষ করাবো। এবং এই সবগুলো ক্লাস কিন্তু আমরা ফ্রিতে নিচ্ছি, তাই তোমাদের নিকট অনুরোধ থাকবে বন্ধুদের মেনশন করে জানিয়ে দিও। বন্ধু সবাই একসাথে ক্লাস করলে ভালো লাগবে ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাল্লাহ, নতুন ক্লাসে। তোমরা যারা আজকে ক্লাসে রেসপন্ড করেছো ধন্যবাদ তোমাদের। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, তোমাদের জন্য দোয়া রইল। তাহলে দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।